তো আউটার হচ্ছে ফাইব্রাস লেয়ার, দ্যাট ইজ কনস্টিটিউট অফ স্কেরা অ্যান্ড কর্নিয়া। মিডিল ভাস্কুলার লেয়ার, দ্যাট ইজ কনস্টিটিউট অফ আইরিস, কোরোয়েড, ঠিক আছে। আর ইনার হচ্ছে নিউরাল লেয়ার, নিউরাল লেয়ার ইজ কনস্টিটিউট অফ রেটিনা। এবার আউটার যে ফাইব্রাস লেয়ারটা রয়েছে সেটার মধ্যে কি কি রয়েছে? কর্নিয়া অ্যান্ড স্কেরা। কর্নিয়া স্কেরার মধ্যে 1/6 হচ্ছে কর্নিয়ার জন্য হয়, আর বাকি 5/6 স্কেরার জন্য হয়, ঠিক আছে। এরপর হচ্ছে, তো হোয়াট ইজ মানে কর্নিয়াটা কি? কর্নিয়া কর্নিয়া বলতে কি বুঝিস? কর্নিয়া বলতে চোখ, তাহলে it is a transparent and avascular structure that cover almost 1/6 structure of the outer coat of the eyeball. বেসিক্যালি এটাই তো। কর্নিয়া নামটা কোথা থেকে এসছে? বা কেরাটো, কর্নিয়াতে দেখবি আমরা অনেক জায়গায় কেরাটো বলি, কেরাটোপ্লাস্টি, কেরাটোপ্রস্থেসিস, আরো অনেক কিছুতে। আগেকার দিনে মানে এনসিয়েন্টে গ্রিক যখন ছিল তারা ভাবতো কর্নিয়াটা হর্ন থেকে এসছে, হর্ন মানে সিং থেকে, ঠিক আছে। জাস্ট এটা ফর হিস্ট্রি পারপাস, ইন্টারেস্টিং, আর কিছু না। সেই জন্য ওখান থেকে হর্ন থেকে, কেরাটো থেকে কর্নিয়া এসছে। এখন কর্নিয়ার ফার্স্ট হচ্ছে অ্যানাটমি। প্রথমে হচ্ছে মানে বেসিক অ্যানাটমিটা কি কর্নিয়া সেটা আমাদের জানতে হবে, ঠিক আছে। তার আগে তোরা জানিস কি অ্যান্টেরিয়র চেম্বার, পোস্টেরিয়র চেম্বার, অ্যান্টেরিয়র সেগমেন্ট, পোস্টেরিয়র সেগমেন্ট কি? হ্যাভ ইউ এনি আইডিয়া অফ? আমি একটু বলছি। অ্যান্টেরিয়র সেগমেন্ট আর পোস্টেরিয়র সেগমেন্ট কি? অ্যান্টেরিয়র সেগমেন্ট হচ্ছে লেন্সের অ্যান্টেরিয়রলি যেটা রয়েছে, যে স্ট্রাকচারগুলো, all are the anterior segment, and beyond the lens that is posterior segment. So what is anterior chamber and what is posterior chamber? হ্যাঁ, তো কর্নিয়াল এন্ডোথেলিয়ামের বিহাইন্ডে আর আইরিসের অ্যান্টেরিয়র সারফেসের সামনে যেটা রয়েছে দ্যাট উই কল অ্যান্টেরিয়র চেম্বার। আর পোস্টেরিয়র চেম্বার কি? আইরিসের পেছনে, মানে বিয়ন্ড দ্য আইরিস অ্যান্ড লেন্সের সামনে যেটুকু রয়েছে সেটাখানে হচ্ছে পোস্টেরিয়র চেম্বার। এখানে কি থাকে? অ্যাকুয়াস হিউমার। তো অ্যাকুয়াস হিউমারের নর্মালি ভলিউম কত হয়? অ্যাজ পার থিওরিটিক্যালি বলছি 0.31 ml, ঠিক আছে। তার মধ্যে 0.25 থাকে হচ্ছে আমার অ্যান্টেরিয়র সেগমেন্টে, অ্যান্টেরিয়র চেম্বারে, আর যেটা বাকি থাকছে 0.06 এর মতো সেটা থাকছে পোস্টিয়ারে। এরপর হচ্ছে কি কি অ্যানাটমি জানতে হবে কর্নিয়া থেকে। প্রথম যেটা জানতে হবে, কর্নিয়া না একটা ধর এটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস কর্নিয়ার, ঠিক আছে। এটা হচ্ছে পোস্টেরিয়র সারফেস কর্নিয়ার। যে অ্যান্টেরিয়র সারফেসটা ওটা হচ্ছে একটা এলিপ্টিক্যাল। এলিপ্টিক্যাল মানে কি? যখন কোনো স্ট্রাকচার এলিপ্টিক্যাল হবে দ্যাটস মিন হচ্ছে এই রকম, মানে দেখ এই ডায়ামিটারটা আর এই ডায়ামিটারটা ডিফারেন্ট হবে, তাই তো। মানে একটা হরিজন্টাল ডায়ামিটার আর ভার্টিক্যাল ডায়ামিটারটা ডিফারেন্ট হবে যদি এলিপ্টিক্যাল স্ট্রাকচার হয়। তো এটা যখন এলিপ্টিক্যাল স্ট্রাকচার, এর ডায়ামিটার হবে হরাইজন্টালি অলমোস্ট 11.75 মিলিমিটার, আর ভার্টিক্যাল হবে 11 মিলিমিটার, ঠিক আছে। আর পোস্টিয়ারটা হচ্ছে সার্কুলার, সার্কুলারের তো একটাই ডায়ামিটার হবে, এখানে তো হরাইজন্টাল ভার্টিক্যালের কোনো ব্যাপারই নয়। তাহলে এটার ডায়ামিটার হবে 11.5 মিলিমিটার। এটা একটা অ্যানাটমিক্যাল সিগনিফিকেন্স যেটা পরে তোদের আসবে। এবার একটা ভাইভাতে কোশ্চেন করে যে এই কর্নিয়ার এই শেপটা কি বলবো, না এটা সার্কুলার না এটা এলিপ্টিক্যাল, কিছুই নয়, তাহলে এটার নাম হচ্ছে প্রোলেট শেপ, আমরা বলি PROLATE, ঠিক আছে। যদি কোনোদিন ভাইভাতে কেউ জিজ্ঞেস করে হোয়াট ইজ দ্য শেপ অফ কর্নিয়া, অনেক এক্সটার্নালদের ফেভারিট কোশ্চেন, সো ইউ অলসো সে প্রোলেট, ঠিক আছে। মোস্ট প্রবলি এটা তোদের খুরানাতে নেই, অন্য বই আছে, ওই জন্য বললাম, ঠিক আছে। এরপর হচ্ছে আর কি কি অ্যানাটমি আমাকে জানতে হবে। আমাদের আয়ের পাওয়ার কত, মানে রিফ্লেকটিভ পাওয়ার কত, কত প্লাস না একটু বেশি। আয়ের রিফ্র্যাক্টিভ পাওয়ার হচ্ছে 48 ডায়োপ্টার। হ্যাঁ, আমরা অনেক সময় সরি আয়ের নয়, এটা কর্নিয়ার বলেছি। আয়ের যদি বলি তাহলে 58 ডায়োপ্টার, ঠিক আছে। আসছি আমি, রিফ্র্যাক্টিভ পাওয়ার অফ আই যদি হয় তাহলে হচ্ছে প্লাস 58 ডায়োপ্টার। অনেক সময় আমরা ক্যালকুলেশনের ইজির জন্য এটাকে 60 ডায়োপ্টার ধরি, কিন্তু রিডিউসড আই কনসেপ্ট হিসাবে প্লাস 58 ডায়োপ্টার। এই প্লাস 58 ডায়োপ্টারের মধ্যে কর্নিয়ার জন্য হচ্ছে 43 ডায়োপ্টার,
আর বাকিটা হচ্ছে লেন্স মানে 15 ডায়াপ্টার। ঠিক আছে, অনেক সময় কোশ্চেন টুইস্ট করে ইচ্ছে করে জিজ্ঞেস করা হয় ভাইভাতে যে কর্নিয়ার অ্যান্টিরিয়র সারফেসের পাওয়ার কত। ভালো করে কোশ্চেনটা শোন, কর্নিয়ার পাওয়ার যদি জিজ্ঞেস করে ইওর অ্যান্সার উইল বি +43 ডায়াপ্টার। ঠিক আছে, আর যদি জিজ্ঞেস করে কর্নিয়ার অ্যান্টিরিয়র সারফেসের পাওয়ার কত, তাহলে অ্যান্সার হবে +48 ডায়াপ্টার। তুই বলবি এটা কি করে হতে পারে? এটা এই জন্যই হতে পারে, পোস্টিরিয়র সারফেসের পাওয়ারটা হচ্ছে -5 ডায়াপ্টার, তাইলে এটা +43 ডায়াপ্টার হলো, তাই তো? বুঝতে পারলি? আরেকবার বলছি, কর্নিয়ার রিফ্র্যাক্টিভ পাওয়ার হচ্ছে, যদি কেউ জিজ্ঞেস করে এক্সামে, এটাই জিজ্ঞেস করে, নর্মালি এটাই জিজ্ঞেস করে, তাহলে 43 ডায়াপ্টার বলবি। ঠিক আছে, এবার অনেক সময় কোশ্চেন টুইস্ট করে বা এমসিকিউতে জিজ্ঞেস করা হয় যে অ্যান্টিরিয়র সারফেস অফ কর্নিয়ার পাওয়ার কি, তখন অ্যান্সারটা হচ্ছে +48 ডায়াপ্টার। কেন? কেন পোস্টিরিয়র সারফেস অফ কর্নিয়ার পাওয়ার হচ্ছে -5 ডায়াপ্টার, তাহলে ওটা ইকুয়াল করলে 43 ডায়াপ্টারই হয়। আচ্ছা, কর্নিয়াল থিকনেস কেমন হয় জানিস? কেউ আইডিয়া আছে? দেখ, এই পিকচারটা যখন আমি ড্র করেছিলাম, এই জায়গাটা দেখ অনেক বেশি চওড়া, ঠিক আছে, আর এই জায়গাটাও অনেক চওড়া, কিন্তু এই মাঝখানে এসে এটা সরু হয়ে গেছে সেন্ট্রাল পার্টটা। তো এটা হচ্ছে পেরিফেরি পার্ট, এটা হচ্ছে পেরিফেরি পার্ট, এটা হচ্ছে কর্নিয়ার সেন্ট্রাল পার্টটা। নর্মালি আমরা যখন কর্নিয়াল থিকনেস মেজার করি ফর এনি পারপাস, ক্যাটারাক্ট সার্জারির আগে করতে পারি, আইওপি মাপার জন্য করতে পারি, আমরা সেন্ট্রাল কর্নিয়াল থিকনেসটাই মাপি, পেরিফেরি কর্নিয়াল থিকনেস ন্যাচারালি আমরা এটা করে থাকি না। তাহলে কত হয় এই জায়গাটা? ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে অলমোস্ট 0.52 মিলিমিটার। ঠিক আছে, কর্নিয়াল থিকনেস হয় এখানে, আর এখানে হয় অলমোস্ট 0.67 থেকে 1 অব্দিও হতে পারে। ঠিক আছে, মানে অলমোস্ট ডবল হয়ে যেতে পারে। ধর এখানে 0.5, এখানে 1 অব্দিও হতে পারে। 0.67 আমরা একটা আরবিট্রারি ধরে রাখি, কিন্তু এটা অনেক সময় বাড়তেও পারে। ঠিক আছে, আর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত রে কর্নিয়ার? 1.376। ঠিক আছে, আর হোয়াট আর দ্য ফাংশনস অফ কর্নিয়া? কর্নিয়ার ফাংশন কি? এই যে কর্নিয়া স্ট্রাকচারটা রয়েছে, এর কি কি ফাংশন আছে? কি আছে কর্নিয়ার ফাংশন কি? একটা তো আমি অলরেডি বলে দিয়েছি, কর্নিয়ার রিফ্র্যাক্টিভ পাওয়ার আছে +43 ডায়াপ্টার। ধর একটা পেশেন্টের লেন্স নেই, অ্যাফেকিয়া পেশেন্ট, তাকেও যদি আমি +10 একটা স্পেকটেকেল দিই, সেও কিছু না কিছু দেখতে পাবে। আগেকার দিনে যখন আইওএল ডিসকভার হয়নি, তখন তো ক্যাটারাক্ট সার্জারি হতো। আজ থেকে ধর 40-50 ইয়ার্স ব্যাক, যখন আইওএল ডিসকভার হয়নি ওয়ার্ল্ডে, তখন কি ক্যাটারাক্ট সার্জারি হতো না? অবশ্যই হতো, আইসিসি হতো। তখন আমরা ক্যাটারাক্ট সার্জারি এক্সট্রাকশন করে একটা দেখবি অনেক মোটা পাওয়ারের চশমা পড়তো আগেকার দিনে, যে এখনো পাবি খুব কম, তা +10, এখানে কত পাওয়ার বললাম, 13-15 মতো বললাম লেন্সে, তাহলে 10-12 চশমা পড়লে তো দেখতে পেতো। হ্যাঁ, তার অনেক প্রবলেম আছে, তোরা পড়বি জ্যাক ইন দ্য বক্স ফেনোমেনন, আরও অনেক কিছু আছে, স্ফেরিক্যাল ডিস্টরশন, ঠিক আছে, ক্রোমাটিক অ্যাব্রেসের, এগুলো প্রবলেম হয়, কিন্তু দেখতে তো পেতো। দেখতে পেতো না এরকম তো নয়। তাহলে কর্নিয়ার একটা পাওয়ার হচ্ছে রিফ্র্যাক্টিভ পাওয়ার, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, আর ইটস কনস্টিটিউট দ্য স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি অফ আইবল। আমাদের কর্নিয়া যদি ঠিকঠাক না থাকে, তাহলে কি হবে? কর্নিয়ার থাইসিস হয়ে যাবে আইবলটা। তাহলে স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি যে অফ আইবল, এটাকে মেনটেন করে। আর কি করে? এই যে লাইটটা যাচ্ছে, তার কি জন্য যাচ্ছে? ট্রান্সমিশন অফ লাইট তো হতে হবে, কর্নিয়ার থ্রু দিয়েই তো রেটিনাতে যাবে, অন্য দিক দিয়ে তো রেটিনাতে যাওয়ার কোনো প্রশ্নই আসছে না। ঠিক আছে, আর কিছু রিফ্লেকশনও করে, সব লাইট তো ঢোকে না, কিছু রিফ্লেকশন করে বার করে দেয়। আর অলমোস্ট সবই বলেছি, রিফ্লেকশন, রিফ্র্যাকশন, ট্রান্সমিশন অফ লাইট অ্যান্ড স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি অফ আইবল। ঠিক আছে, এবার হচ্ছে মেন অ্যানাটমিতে যাব আমরা। ঠিক আছে, কর্নিয়ার কটা লেয়ার? অ্যান্টেরিয়র টু পোস্টেরিয়র, কেউ বলতে পারবি? হ্যাঁ, 6, 5 বা 6 বলতে পারিস। ঠিক আছে, 6 যে লেয়ারটা, সেটা 2013-এ ডিসকভার হয়েছিল, ডক্টর ডুয়া উনি ডিসকভার করেছিলেন। ওর কারণটা হচ্ছে, ওটা ডিসকভার করার একটাই কারণ, ওটা হচ্ছে কেরাটোপ্লাস্টি করার জন্য। ঠিক আছে, কেরাটোপ্লাস্টির সময় ওই লেয়ারটা আমাদের হেল্প করে। কেরাটোপ্লাস্টি মানে কর্নিয়াল ট্রান্সপ্লান্টেশন। ঠিক আছে, এবার এপিথিলিয়াম, ফার্স্ট লেয়ারটা কি?
কর্নিয়াল এপিথেলিয়াম। তো ধর কর্নিয়াল যে এপিথেলিয়ামটা রয়েছে সেটা একটা 5 লেয়ারের সেল থাকে। একদম যে অ্যান্টিরিয়র লেয়ারটা সেটা থাকে ফ্ল্যাট সেল, তারপরে আম্বিলিক্যাল সেল, তারপরে কলমনার সেল। কলমনার সেল মানে কি, এই রকম অনেকটা, এটা মোটামুটি 5 লেয়ারে থাকে, ঠিক আছে। আচ্ছা এপিথেলিয়ামটা কি কেউ বলতে পারবি, মানে স্ট্র্যাটিফাইড পুরোটা বলতে পারবি? হ্যাঁ, যত এটা অ্যান্টিরিয়রলি যাবে তত এটা ফ্ল্যাট হয়ে যাবে, ঠিক আছে, এইরকম ফ্ল্যাট হয়ে যাবে। আচ্ছা তাহলে এই সেলটা হচ্ছে ফ্ল্যাট সেল, এটাকে আমরা বলি ফ্ল্যাট সেল। এটা এই জায়গাটাই হচ্ছে সেল, মানে সরি আমব্রেলা সেল, আর এটা হচ্ছে কলমনার সেল, ঠিক আছে। এটা এপিথেলিয়ামেরই তিনটে, একদম যে অ্যান্টিরিয়রটা সেটা হচ্ছে ফ্ল্যাট, তারপরে আমব্রেলা শেপেড সেল, আর লাস্ট হচ্ছে কলমনার সেল। আচ্ছা ও কেউ একজন বললি তোরা কর্নিয়ার এপিথেলিয়াম কি বললি, স্ট্র্যাটিফাইড, স্ট্র্যাটিফাইড, তারপর নন কেরাটিনাইজড, নন কেরাটিনাইজড স্কোয়ামাস এপিথেলিয়াম। আচ্ছা কেরাটিনাইজ মানে কি রে, এটাকে নন কেরাটিনাইজ কেন বলছি? তোরা প্যাথোলজি পড়ে এসছিস তো, বল কেরাটিনাইজ আর নন কেরাটিনাইজের মধ্যে বেসিক ডিফারেন্সটা কি? কেরাটিনাইজ কোথায় থাকে, আমাদের স্কিনে থাকে, তাই তো। এখানে নিউক্লিয়াই রয়েছে, দেখ এই সেলগুলোতে নিউক্লিয়াই রয়েছে। যদি নিউক্লিয়াই থাকে তাহলে হচ্ছে নন কেরাটিনাইজড, ঠিক আছে। যদি নিউক্লিয়াই না থাকতো বা ডেড নিউক্লিয়াই থাকতো যেটা স্কিনে থাকে তাকে আমরা বলি কেরাটিনাইজড, ঠিক আছে। তাহলে এটা নন কেরাটিনাইজড। আচ্ছা এবার আমাদের ধর লাইট পাস করছে, এর মধ্যে ইউভিএ আছে, ইউভিবি আছে, সব লাইটই তো আছে। তাহলে এই লাইটগুলো তো কর্নিয়াকে ড্যামেজ করবে, ইউভি। এখানে তো মেলানিন নেই, স্কিনে তো মেলানিন আছে, আমাদের বাঁচিয়ে দিচ্ছে। তাহলে কর্নিয়াকে কে বাঁচাচ্ছে? যদি কর্নিয়াতে মেলানিন থাকতো তাহলে কি হতো, কর্নিয়াটা ট্রান্সপারেন্সি থাকতো, কর্নিয়া বিকাম ওপেক। তাহলে কর্নিয়াতে তো কিছু একটা মেকানিজম কাজ করে যার জন্য ইউভি লাইটটা আমাদের প্রোটেক্ট করে। কর্নিয়াতে অ্যাপোফেরাটিন রয়েছে সেলগুলোর মধ্যে, ঠিক আছে, অ্যাপোফেরাটিন। এই অ্যাপোফেরাটিন রওয়ার জন্য ইউভিএ বা ইউভিবি থেকে আমাদের কর্নিয়া প্রোটেকশন হয়, ঠিক আছে। এই জায়গাটায় একদম সামনের দিকে কিছু টাওয়েল যেভাবে থাকে, টাওয়েল লাইক কিছু স্ট্রাকচার যেগুলো বাইরের দিকে প্রজেক্ট করে থাকে, মানে ধর এটা টাওয়েল, ঠিক আছে, এইখানে থাকে, এটাকে বলে মাইক্রোভিলাই। এগুলোর কাজ কি? হ্যাঁ, এটা হচ্ছে একটা ওয়েট রাখে কর্নিয়াকে, ঠিক আছে। মানে কর্নিয়াকে ওয়েট যদি না রাখা হয় তাহলে কর্নিয়া ড্রাই হয়ে যেত সঙ্গে সঙ্গে, তাহলে পেশেন্টের ড্রাইয়ের প্রবলেম হতো। তো কর্নিয়া যাতে ওয়েট থাকে, এখানে মাইক্রোভিলাই থাকে এই জায়গাটাতে, ঠিক আছে। এবার এই এপিথেলিয়ামটা কি রিজেনারেট করে? কর্নিয়ার কোন কোন লেয়ার রিজেনারেট করে, এটা একটা কোশ্চেন। আর একটা হচ্ছে এপিথেলিয়াম আর একটা হচ্ছে ডেসমেস মেমব্রেন, ঠিক আছে। এই দুটো লেয়ারই শুধু রিজেনারেট করে, বাকি কোনো লেয়ার রিজেনারেট করে না, ঠিক আছে। বেটার হচ্ছে এপিথেলিয়ামই বলবি, ডেসমেস মেমব্রেন যদি কেউ এক্সামিনার জিজ্ঞেস করে আর কি তখন বলিস, ঠিক আছে। তো রিজেনারেট করছে কিভাবে, এই জায়গাটাতে মানে লিম্বাসের কাছে, ঠিক আছে, এই জায়গাটা মানে আমি লিম্বাস বলতে চাইছি। এই জায়গাতে কিছু স্টেম সেল থাকে, প্লুরিপোটেন্ট সেল থাকে, যেখানে সেলগুলো অ্যাম্প্লিফাই হয়, দিয়ে এগুলো এইভাবে অ্যাম্প্লিফাই হবে এখানে, দিয়ে এগুলো সেন্ট্রিপিটাল ডিরেকশনে যাবে, এইভাবে গ্রোথ হবে, ঠিক আছে। এটাকে বলা হয় এইভাবে। ওই জন্য কর্নিয়া এভরি উইক 7 to 10 ডেজে নতুন নতুন করে সেল রিজেনারেট হয়। ওই জন্য ধর কোনো পেশেন্টের কর্নিয়াল অ্যাব্রেশন হয়েছে, অ্যাব্রেশন মানে কি, দ্য ব্রিচিং অফ কর্নিয়াল এপিথেলিয়াম হয়েছে, ঠিক আছে। কর্নিয়াল অ্যাব্রেশন মানে ব্রিচিং অফ কর্নিয়াল এপিথেলিয়াম। তাহলে তার ক্ষেত্রে কি হবে, নিজে থেকেই হিল করে যাবে। যদি পেশেন্টকে আমরা আইপ্যাড দিয়ে একটা অয়েন্টমেন্ট দিয়ে রেখে দিই
কর্নিয়া নিজে থেকেই দেখবি 24 আওয়ার্সে হিল করেছে। কেন? কর্নিয়া এপিথিলিয়াম রিজেনারেট করতে পারে, কিন্তু অ্যাব্রেশনটা যদি একটু বেশি দূর চলে যায়, মানে স্ট্রোমা অবধি চলে যায়, তাহলে কিন্তু ওটা ওপেক হয়ে যাবে। ওটা কিন্তু হিল করবে তার আর নয়, কিন্তু ওটা ওপেসিটি হয়ে যাবে, ঠিক আছে? আর এইবার একটা হচ্ছে এর পরের লেয়ারটা কি লেয়ার? বাউমেন্স লেয়ার, ঠিক। এটার কতটা থিকনেস হয় রে এপিথিলিয়ামের? এপিথিলিয়ামের থিকনেস কত কেউ বলতে পারবি? এই অলমোস্ট 15 মাইক্রনের মতো, ঠিক আছে? আর বাউমেন্সের সেখানে অলমোস্ট 8 থেকে 12 মাইক্রনের মতো, ঠিক আছে? মানে একদম বাউমেন্স লেয়ারটা কি লেয়ার? অ্যাসেলুলার হোমোজিনাস লেয়ার। তো হোমোজিনাস মানে কি রে? কোনো প্যাথোলজিতে যদি আমরা বলি হোমোজিনাস স্ট্রাকচার, মানেটা কি? সব জিনিসটা সেম। বেসিক্যালি তা নয়, তোরা হয়তো ওটাকে ইংলিশে ট্রান্সলেট করে বলছিস হোমোজিনাস মানে সব কিছুটা সেম, ব্যাপারটা একদমই তা নয়। হোমোজিনাসটা এসছে কোনো স্ট্রাকচার যখন আমরা লাইট মাইক্রোস্কোপি দেখি, লাইট মাইক্রোস্কোপ হয়, ইলেকট্রন মাইক্রোস্কোপ হয়, তাই তো? হোমোজিনাস তখনই আমরা বলি যখন লাইট মাইক্রোস্কোপে কোনো স্ট্রাকচারাল ডিফারেন্সিয়েট আমি করতে পারছি না, মানে কিছু দেখতে পাচ্ছি না লাইট মাইক্রোস্কোপে। বাট ইন ইলেকট্রন মাইক্রোস্কোপ আমি দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি? কিছু কোলাজেন ফিব্রিল দেখতে পাচ্ছি, ঠিক আছে? তখন আমরা এই জন্য এটাকে বলা হয় হোমোজিনাস স্ট্রাকচার, ঠিক আছে? যেহেতু লাইট মাইক্রোস্কোপিতে কোনো স্ট্রাকচারাল ভায়াবিলিটি দেখা যায় না। আর অ্যাসেলুলার কেন? এর মধ্যে কোনো সেল নেই, কোনো এপিথিলিয়াম নেই বা কিছু নেই, সেই জন্য এটা অ্যাসেলুলার হোমোজিনাস একটা স্ট্রাকচার, ঠিক আছে? এর পরের লেয়ারটা কি? স্ট্রোমা। আচ্ছা, এপিথিলিয়ামের পরে যেটা বললাম বাউমেন্স লেয়ারের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে অ্যান্টিরিয়র লিমিটিং মেমব্রেনও বলে অনেকে, ঠিক আছে? স্ট্রোমা হচ্ছে সবচেয়ে থিকেস্ট লেয়ার, অলমোস্ট 0.5 মিলিমিটার। একটু আগে যেগুলো বলছিলাম সেগুলো মাইক্রন বলছিলাম, এটা বলছি 0.5 মিলিমিটার। বা আরো ইজিলি তুই যদি মানে বলতে পারিস যে অলমোস্ট 90% অফ কর্নিয়াল যে থিকনেস সেটা করে কিন্তু কর্নিয়াল স্ট্রোমা, ঠিক আছে? এবার কর্নিয়াল স্ট্রোমাটা কিভাবে অ্যারেঞ্জ থাকে সেটা আমাদের জানতে হবে, ঠিক আছে? কর্নিয়াল স্ট্রোমাতে কিছু ল্যামেলা থাকে, কর্নিয়াল ল্যামেলা থাকে। ল্যামেলাগুলো কিভাবে অ্যারেঞ্জ থাকে? এই ল্যামেলার অ্যারেঞ্জমেন্টের জন্যই কিন্তু কর্নিয়া ট্রান্সপারেন্ট। আরো অনেক কারণ রয়েছে, মেন কারণ এটাকে বলে মরিস থিওরি, MAURICE, মরিস থিওরিটা কি? মরিস থিওরিটা বলছে এই যে কর্নিয়ার যে ল্যামেলাগুলো রয়েছে সেগুলো হচ্ছে ইকুইডিস্টেন্ট টু ইচ আদার। ধর এইটা ল্যামেলা, তারপরে এইটা ল্যামেলা, ঠিক আছে? এবং 90 ডিগ্রি টু ইচ আদার। মানে এই একটা ল্যামেলা পাস করছে, এইভাবে একটা ল্যামেলা পাস করছে, আবার এইভাবে একটা ল্যামেলা। এগুলো এক একটার সঙ্গে এক একটা ইকুইডিস্টেন্ট, মানে এটা আর এই সেকেন্ড ল্যামেলাটা ডিস্টেন্সটা একই, এবং একটা ল্যামেলা আর একটা সাকসেসিভ ল্যামেলার মধ্যে একটা 90 ডিগ্রির গ্যাপ রয়েছে, ঠিক আছে? তো এই যে অ্যারেঞ্জমেন্টের জন্য লাইট এখান থেকে ইজিলি পাস করতে পারে, ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। স্কেরাতে গিয়ে কি হচ্ছে? এটা স্কেরাতেও কিন্তু এই ল্যামেলা থাকছে, ঠিক আছে? কিন্তু এটা ধর এটা কর্নিয়া, এখানেই দেখ এটা কর্নিয়া, এটা তো লিম্বাস, উপরে স্কেরা আছে। স্কেরাতে গিয়ে এটা এরকম হয়ে যাচ্ছে, দেখাচ্ছি। হ্যাপাজয়েড ম্যানারে ল্যামেলাগুলো অ্যারেঞ্জমেন্ট হয়ে যাচ্ছে, ওই জন্য স্কেরা ট্রান্সপারেন্ট নয়, কর্নিয়া ট্রান্সপারেন্ট, ঠিক আছে? আরেকটা কি, এই যে ল্যামেলাগুলোর যে থিকনেস বা স্ট্রোমাল যে থিকনেস সেটা লেস দেন ওয়েভলেন্থ অফ লাইট, তাই ইজিলি কর্নিয়া ট্রান্সপারেন্ট আমাদের হতে পারে। আরেকটা স্ট্রোমার খুব ইম্পর্টেন্ট ফিচার যেটা জানতে হবে, এই স্ট্রোমা হচ্ছে স্লাইটলি ডিহাইড্রেটেড স্টেটে থাকে, ঠিক আছে? না খুব বেশি ওর মধ্যে ওয়াটার এমবেডেড হবে, না একদম ড্রাই হবে, দুটোতেই প্রবলেম হবে। তাহলে একে মানে যে স্ট্রোমার যে জিনিসটা মেনটেন করতে হবে, কে মেনটেন করবে আসছি আমি পরের পার্টে। সেটা হচ্ছে যে স্ট্রোমাকে আমাকে ডেট্রুজেসেন্স বলে, ঠিক আছে? যদি একটা জাস্ট ওয়ার্ডে বলিস ডেট্রুজেসেন্স, সেটা হচ্ছে স্লাইটলি ডিহাইড্রেটেড স্টেজে স্ট্রোমাকে আমাকে রাখতে হবে, নাহলে কিন্তু কর্নিয়া ট্রান্সপারেন্ট হবে না, ঠিক আছে?
এর পরের যে লেয়ারটা সেটা হচ্ছে ডেসমেস মেমব্রেন বা প্রি ডেসমেস মেমব্রেন, দুটোই আছে এখানে, দুটো লেয়ার আছে। ফোর্থ লেয়ার ডেসমেস, তার আগের লেয়ারটা হচ্ছে ফোর্থ লেয়ার প্রি ডেসমেস, তার পরের লেয়ারটা হচ্ছে ডেসমেস মেমব্রেন। ঠিক আছে, যেহেতু আমি অ্যান্টিরিয়র টু পোস্টিরিয়র বলছি, জাস্ট এইখানটাতে আছে। কর্নিয়াল এই অ্যানাটমিটা জিজ্ঞেস করে, ঠিক আছে, কিন্তু এটা লং কোশ্চেন থাকে, মানে যেটা এতক্ষণ ধরে বলছি পুরোটা লং কোশ্চেন। ঠিক আছে, এবার এইখানে থাকে আমার ডেসমেস মেমব্রেন। এটা একটু বাড়িয়ে রাখছি, কেন বলছি আমি পরে। ডেসমেস মেমব্রেন থাকে। ডেসমেস মেমব্রেনের একটা অলরেডি আমি বলে দিয়েছি, এটাও অ্যাসেলুলার, এখানেও কোনো সেল নেই, কিন্তু এটা রিজেনারেট করতে পারে লাইক এপিথেলিয়াম। ঠিক আছে, আর যদি জিজ্ঞেস করে এর মধ্যে স্ট্রংগেস্ট লেয়ার কি, এতক্ষণ ধরে আমরা পড়ে এসেছি, দ্যাট ইজ দ্য ডেসমেস মেমব্রেন। ঠিক আছে, ডেসমেস মেমব্রেন কেন স্ট্রংগেস্ট? ডেসমেস মেমব্রেন আছে বলেই আমাদের যখন কর্নিয়াল আলসার পড়বি পরের ক্লাসে, দেখবি একটা টার্ম বলবো ডেসমেটোসিল। ডেসমেটোসিল কি? যখন ধর পারফোরেশন হচ্ছে, ডেসমেটস কিন্তু ওকে প্রোটেক্ট করে রাখবে লাস্ট মোমেন্ট অবধি, মানে এই দিক থেকে ধর, মানে ভেতর দিক থেকে অ্যাকুয়াস হিউমারটা ওকে পারফোরেশন করতে চাইবে, সেই জন্য ডেসমেটটা ফুলে যাবে এরকম, ওটাকে ডেসমেটোসিল বলি, অনেকটা সিস্টের মতো দেখতে হয়। ঠিক আছে, আর ডেসমেস মেমব্রেনের পরের স্ট্রাকচার ডেসমেটস মেমব্রেন, মানে টিটা সাইলেন্ট থাকবে। ঠিক আছে, ডেসমেস মেমব্রেন। ওর পরের স্ট্রাকচার হচ্ছে এন্ডোথেলিয়াম। এটা আমি এইভাবে ড্র করলাম, বেসিক্যালি এইরকম নয়, এটা থাকে হচ্ছে 6 লেয়ার এইরকম। ঠিক আছে, সেলগুলো কিন্তু এইরকম দেখতে, একটা 6 লেয়ার মোনোনিউক্লিয়ার সেল। ঠিক আছে, আর এটা একটা লেয়ারেই থাকে। এইগুলো কি বলেছিলাম, অলমোস্ট 5 লেয়ারে থাকে। ধর এই ফ্ল্যাট কি বলে আম্বিলিক্যাল শেপ, তা কলমনারি, পুরো সেলটা অলমোস্ট 5 লেয়ারে থাকে। আর এন্ডোথেলিয়াল সেলটা কিন্তু একটা সিঙ্গেল লেয়ারে থাকে। ঠিক আছে, এইবার একটু ফার্স্ট আমি যখন বলেছিলাম, তোরা খেয়াল করেছিলিস হয়তো, যে বলেছিলাম কর্নিয়া একটা অ্যাভাস্কুলার স্ট্রাকচার। তাহলে একটা অ্যাভাস্কুলার যদি কর্নিয়া স্ট্রাকচার হয়, তো কর্নিয়া নিউট্রিশন কোথা থেকে পাবে? অ্যাকুয়াস হিউমার থেকে পাবে। আর কোনো জায়গা আছে? আরো দুটো জায়গা আছে, আমি সাবসিকুয়েন্ট ক্লাসে আসছি। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে এন্ডোথেলিয়াম। এন্ডোথেলিয়ামের কাজ কি? এন্ডোথেলিয়ামের কাজ কি? হ্যাঁ, একটু আগে যেটা বললাম, স্ট্রোমাকে আমাকে এমন স্টেটে রাখতে হবে যাতে কর্নিয়াল স্ট্রোমা স্লাইটলি ডিহাইড্রেটেড স্টেটে থাকে, কিন্তু সেটাকে কে মেনটেন করবে? এখানে কিছু পাম্প থাকবে, সোডিয়াম পটাশিয়াম এটিপিএইচ, ঠিক আছে, আর অনেক রকম পাম্প আছে, সেই পাম্পগুলো থাকবে। পাম্পগুলোর কাজ কি? এক্সেস ওয়াটারকে বার করা, তার সঙ্গে নিউট্রিশন যাওয়া, যেটা আচ্ছা এন্ডোথেলিয়ামের এই দিকেই তো আছে অ্যাকুয়াস হিউমার, তাহলে অ্যাকুয়াস হিউমার থেকে নিউট্রিশন ঢুকবে ঠিকঠাক, আমাকে স্লাইটলি ডিহাইড্রেট স্টেট মেনটেন করতে হবে। তো এন্ডোথেলিয়াম হচ্ছে মোস্ট ভায়াবল স্ট্রাকচার। কেন মোস্ট ভায়াবল? লাইক এপিথেলিয়াম এটা রিজেনারেট করতে পারে না, সেই জন্য এটা খুব ডেঞ্জারাস। যদি কোনো কারণে এই লেয়ারটা ডিস্ট্রয় হয়, তাহলে কিন্তু পেশেন্টের ওপেসিটি হয়ে যাবে। ঠিক আছে, কি করে ডিস্ট্রয় হতে পারে? অনেক ভেতরে আছে তো, কেন ডিস্ট্রয় হবে? এত চিন্তা করার কি আছে? কর্নিয়াল আলসার হলে ডিস্ট্রয় হতে পারে, অ্যাকুয়াস হিউমারে কিছু প্যাথোলজি থাকলে, ধর ইনফেকশন আছে, সেখান থেকে হতে পারে। আর সবথেকে বেশি কমন, ঠিক আছে, সেটা হচ্ছে যখন আমরা ক্যাটারেক্ট সার্জারি করছি, তখন তো আমরা অ্যান্টেরিয়র চেম্বারে ঢুকেই করছি, ওয়েদার ইট ইজ এসআইসিএস অর ফেকো ইমালসিফিকেশন, আমরা তো অ্যান্টেরিয়র চেম্বারেই আছি। এবার যখন অ্যান্টেরিয়র চেম্বারে থাকি আমরা, তখন ওটা এন্ডোথেলিয়াল সেল লস হয়। নর্মালি কত থাকে এন্ডোথেলিয়াল সেল আমাদের অ্যাডাল্টদের, মানে 30-40 ইয়ার্সে 3000-এর মতো। ঠিক আছে, এবার যত বয়স যাবে এটা কমবে। এবার ক্যাটারেক্ট সার্জারি নর্মালি আমরা তো 60 ইয়ার্সের বা 50 ইয়ার্সের ওপরেই করি, ওদের এমনিই হয়ে গেছে 2000-2500 ধর। ঠিক আছে, এবার ধর এসআইসিএস করছিস, তাহলেও একটা এন্ডোথেলিয়াল লস হবে, নর্মালিও লস হবে, তুই আনকমপ্লিকেটেড করছিস, তাও একটা এন্ডোথেলিয়াল সেল লস হয়। ঠিক আছে, ফেকোতে একটু বেশি হয়, এসআইসিএস একটু কম হয়, কিন্তু হয়। তো আমরা সেজন্য কি একটা ইনস্ট্রুমেন্ট আছে যেটা থেকে আগে থেকেই জেনে যেতে পারি যে এন্ডোথেলিয়াল সেল কি আছে। আমি তো খালি চোখে স্ট্রিট ল্যাম্পে দেখে বুঝতে পারবো না এই পেশেন্টের 1500 আছে, এই পেশেন্টের 500 আছে, এই পেশেন্টের 2000 আছে। একটা মাইক্রোস্কোপ আছে যেটার নাম হচ্ছে স্পেকুলার মাইক্রোস্কোপ। ঠিক আছে, এখানে যখন বললাম আরেকটা বলে দিই,
এটা খুব ভুল হয়। একটা হচ্ছে স্পেকুলার মাইক্রোস্কোপ, আরেকটা হচ্ছে এটাতে কি দেখি আমরা, কর্নিয়াল এন্ডোথেলিয়াল সেলের মরফোলজি দেখি আর কর্নিয়াল এন্ডোথেলিয়াল সেলের কাউন্ট দেখি। আরেকটা ইনস্ট্রুমেন্ট আছে যেটার নাম হচ্ছে প্যাচিমেট্রি, এটাতে কি দেখি, মানে এটা এমসিকিউর খুব ফেভারিট কোশ্চেন, ঠিক আছে, আর ম্যাক্সিমাম স্টুডেন্ট উল্টো লেখে, ওই জন্যই বলছি। প্যাচিমেট্রিটা কি, আমি প্রথমেই বলেছিলাম, ইনস্ট্রুমেন্টের নাম বলিনি, সেটা হচ্ছে কর্নিয়াল থিকনেস মাপার জন্য, বা সেন্ট্রাল কর্নিয়াল সিসিটি, সেন্ট্রাল কর্নিয়াল থিকনেস মাপার জন্য ইউজ করা হয়। তাহলে এই যে এন্ডোথেলিয়াল সেলগুলো রয়েছে এগুলোর কাজ হচ্ছে পাম্প মেনটেন করা। এখন যদি কোনো কারণে ডিস্ট্রয় হয়ে যায় তাহলে কি হবে, কত ক্রিটিক্যাল সেল ডেনসিটি হয়, কখন আমি ক্যাটারাক্ট সার্জারি করব কিন্তু পেশেন্টকে একটা এক্সপ্লেন করে রাখবো যে আপনার ভিশন ভালো নাও হতে পারে। ক্রিটিক্যাল সেল ডেনসিটি হচ্ছে 800 থেকে 1000-এর মতো, ঠিক আছে, আর লেস দেন 500 হলে পেশেন্টের ভিশন কিন্তু না আসার সম্ভাবনাই বেশি। কেন, লেস দেন যদি 500 থাকে ওই অবস্থায় যদি আমি ক্যাটারাক্ট সার্জারি বা এনি ইন্ট্রাঅকুলার সার্জারি প্ল্যান করি, পেশেন্টের কিন্তু ভিশন আসবে না, কেন কিছুটা তো এমনিই নষ্ট হবে, ঠিক আছে। তো আমাকে এন্ডোথেলিয়াল সেল কাউন্ট করতে হবে, ঠিক আছে। এইবার যখন এন্ডোথেলিয়াল সেলটা নষ্ট হয় তখন কিভাবে ওরা মানে অ্যারেঞ্জ করে, ওই জন্য যখন স্পেকুলার মাইক্রোস্কোপি দেখবো আমরা শুধু কাউন্ট দেখবো তা নয়, আমি একটু আগেই বললাম ওর মরফোলজিটাও দেখতে হবে, সেলটা হেক্সাগোনাল প্যাটার্নটা রয়েছে কিনা। ফার্স্টে যেটা বললাম হেক্সাগোনাল প্যাটার্ন কি হবে, ধর এখানে এরকম সেল রয়েছে, তো এবার সেলটা ধর এখানে কোনো ক্যাটারাক্ট সার্জারির জন্য নষ্ট হয়েছে এই সেলটা, তখন এই যে সেলটা মানে এখানে যে সেলটা রয়েছে এটা বড় হয়ে এটাকে ম্যানেজ করার চেষ্টা করবে। সেল তো রিজেনারেট করতে পারবে না, ও বেসিক্যালি ম্যানেজ করার চেষ্টা করবে, তো হেক্সাগোনাল প্যাটার্নটা নষ্ট হয়ে যাবে। তার জন্য যেটা হয় পেশেন্টের মানে আফটার ক্যাটারাক্ট সার্জারি আমরা বলি সিউডোফেকিক বুলাস কেরাটোপ্যাথি, পিবিকে বলি শর্ট ফর্মে, বা অ্যাফেকিয়া থাকলে বলি অ্যাফেকিক বুলাস কেরাটোপ্যাথি, ঠিক আছে। এখন এই যে এপিথেলিয়াম এন্ডোথেলিয়াম এগুলোর ফেট কি, মানে ফেট মানে আমি বলতে চাইছি যে এখানেই কি শেষ হয়ে যাচ্ছে সব, এই এপিথেলিয়ামটা কি এখানেই শেষ হয়ে যাচ্ছে, এটা তো লিম্বাস। আচ্ছা লিম্বাস মানে বুঝিস নিশ্চয়ই, হ্যাঁ স্ক্লেরোকর্নিয়াল জাংশন, ঠিক, তাহলে এটা হচ্ছে লিম্বাস। তাহলে এপিথেলিয়াম কি এখানে হঠাৎ করে শেষ হয়ে গেল, কিভাবে কন্টিনিউয়েশন হবে, ওপরে কি আছে, ওপরে মানে সাইডে কি আছে, কনজাংটিভা আছে, ওটা কনজাংটিভার এপিথেলিয়ামের সঙ্গে কন্টিনিউ হবে, কিন্তু ডিফারেন্সিয়েটিংটা এটাই যে কর্নিয়াল এপিথেলিয়ামে আমার 5টা লেয়ার আছে, কনজাংটিভা গিয়ে ওটা অলমোস্ট 10 লেয়ারে তৈরি হয়ে যাবে, ঠিক আছে, এটাই কনজাংটিভা এপিথেলিয়াম হিসাবে চলে যাবে। তার পরের লেয়ারটা কি, বাউমেন্স মেমব্রেন, বাউমেন্স মেমব্রেনটা কন্টিনিউ হয় না, ওটা লিম্বাসে অ্যাব্রাপ্টলি শেষ হয়ে যায়, ওটা কিন্তু কোনো কন্টিনিউয়েশন হয় না। আচ্ছা স্ট্রোমাটা কি হয়, আমি বলেই দিয়েছি এখানে অলমোস্ট, যে ওটা হ্যাপাজার্ড ম্যানারে ল্যামেলাগুলো অ্যারেঞ্জমেন্ট হয় সেজন্য ওটা ওপেক হয়ে যায়। তারপর হচ্ছে ডেসমেস মেমব্রেন, আমি প্রথমে ওই জন্য দেখবি এখানে বললাম না, এখানে বার করে রেখেছি, এটা তোরা যখন গ্লকোমা পড়বি না তখন দেখবি একটা আছে ট্র্যাবিকুলার মেসওয়ার্ক, এটাই কন্টিনিউয়েশন হয়ে এই ডেসমেস মেমব্রেনের এটাই কন্টিনিউয়েশন হয়ে এটা ট্র্যাবিকুলার মেসওয়ার্ক হয়ে স্লেম ক্যানেলে হয়ে অ্যাকুয়াস হিউমারটা ওইভাবে ড্রেন করছে, ঠিক আছে। আর এন্ডোথেলিয়াল সেলটা কি হচ্ছে, এটা একে কভার করে রাখছে মানে ট্র্যাবিকুলার মেসওয়ার্কে, ঠিক আছে। এখন কর্নিয়া একটু আগে বললাম না কি করে নিউট্রিশন পায়, তোরা একটা পয়েন্ট বললি যে কি বলে, কোনটা বলি যারা, অ্যাকুয়াস হিউমার, অ্যাকুয়াস হিউমার থেকে পায়। আরেকটা পায় সেটা হচ্ছে এই যে অ্যান্ট্রিয়ারলি এখানে কি রয়েছে, সেল রয়েছে, তো সেলের আগে কি আছে, মাইক্রোভিরা একটু আগে বলছিলাম, তো কর্নিয়াটা ওয়েট থাকে, তো ওখানে আর কি থাকে, ওখানে একটা ল্যাক্রিমাল লেক থাকে মানে টিয়ার ফিল্মের, টিয়ার ফিল্মের আবার 3টে স্ট্রাকচার আছে, মানে ওর আগে একদম সামনে লিপিড, তারপরে অ্যাকুয়াস, তারপরে মিউকাস, এই যে 3টে লেয়ার আছে অ্যাকুয়াস মিউকাস, এখান থেকেও কিন্তু কর্নিয়া নিউট্রিশন পায়। কর্নিয়া নিউট্রিশনের 3টে আছে, এই জায়গা থেকেও, এখানে ধর ল্যাক্রিমাল কিছু লেক থাকে, এখান থেকেও কর্নিয়া নিউট্রিশন পায়। এটা হয়তো বইতে তোদের ওইভাবে নেই, অন্য জায়গাতে আছে মেনশন করা, যখন অ্যানাটমিটা পড়বি তখন হয়তো খুঁজে পাবি না, তো পরে হয়তো পাবি, পুরানাতে মোস্ট প্রবলি নেই, পার্সেনে হয়তো পাবি, ঠিক আছে। আর কোথাও কর্নিয়া আমি বলেছিলাম অ্যাভাসকুলার স্ট্রাকচার ঠিকই, কিন্তু কিছু লিম্বাল ভেসেল থাকে
যেখান থেকে কর্নিয়া কিন্তু নিউট্রিশন পায়, ঠিক আছে? মানে এই জায়গা থেকে ধর অলমোস্ট ইটস অ্যাভাস্কুলার স্ট্রাকচার, কিন্তু তাও কিছু লিম্বাল ভেসেল আছে যেখান থেকে কর্নিয়া নিউট্রিশন পায়, ঠিক আছে? এরপর হচ্ছে কর্নিয়ার ফিজিওলজির মধ্যে একটা কোশ্চেন জিজ্ঞেস করে যে কর্নিয়া ট্রান্সপারেন্ট কেন? বল, কর্নিয়া ট্রান্সপারেন্ট কেন? এতক্ষণ অলমোস্ট সব প্রথম থেকেই বলবি যে প্রথম পার্ট হচ্ছে এপিথিলিয়াম। এপিথিলিয়ামে কেন? কেন কর্নিয়াতে এই যে ল্যাক্রিমার লেগ থাকে তার জন্য একটা। তারপরে সেকেন্ড পার্টটা হচ্ছে স্ট্রোমা। স্ট্রোমাতে মরিস থিওরি হিসেবে কর্নিয়ার যে পিকুলিয়ার অ্যারেঞ্জমেন্ট থাকে, যে একটা ইকুইডিস্টেন্ট টু ইচ আদার, থিকনেস লেস দেন ওয়েভলেন্থ অফ লাইট, এটা একটা কারণ। থার্ড কারণ কর্নিয়াল এন্ডোথিলিয়াম। কর্নিয়াল এন্ডোথিলিয়ামটা কি বললাম, যে স্ট্রোমাকে স্লাইটলি ডিহাইডেড থাকে। কর্নিয়াল এন্ডোথিলিয়াম যে অ্যাকসেন্টটা, তার জন্য কিন্তু কর্নিয়া ট্রান্সপারেন্ট থাকে। এই তিনটে মেন কারণ আছে, আরও অনেক কারণ আছে, এই তিনটে কজ কিন্তু বলতেই হবে, ঠিক আছে? আর তোদের অ্যানাটমি থেকে এর বেশি কোশ্চেন খুব একটা জিজ্ঞেস করে না। এবার কিছু অ্যাপ্লাইড এসপেক্টে অনেক সময় জিজ্ঞেস করা থাকে, ওই যেটা বললাম কর্নিয়ার এপিথিলিয়াম থেকে অ্যাব্রেশন। আচ্ছা, অ্যাব্রেশন আমি নেক্সট দিনে বাকি ডিজিজগুলো নিয়ে বলবো। তো এই কর্নিয়ার অ্যাব্রেশন, আলসার, এটার মধ্যে বেসিক কি ডিফারেন্স আছে? অ্যাব্রেশন আর আলসারের মধ্যে কি মানে ব্যাপারটা কি আলাদা কেন? আমি বললাম অ্যাব্রেশন মানে হচ্ছে ব্লিচিং অফ কর্নিয়ার এপিথিলিয়াম। তাহলে কি এমন এক্সট্রা পয়েন্ট অ্যাড হবে যার জন্য আমি অ্যাব্রেশনকে আলসার বলবো? বলতে পারবি? আলসার মানে কি? কিছু ইনফেক্টিভ হয়েছে তো। অ্যাব্রেশনে ইনফেকশন নাও থাকতে পারে, কোনো নেক্রোসিস হয়েছে, স্লাইনিং হয়েছে, কিছু তো একটা হয়েছে, কোনো পলিমরফো নিউক্লিয়ার লিউকোসাইট দিয়ে ওটা ইনফেকশন হয়েছে, তবে তো আলসার হয়েছে। এমনি এমনিও আলসার হয়, সেটা আলাদা, ঠিক আছে? ম্যাক্সিমাম ক্ষেত্রে তো তাই হয়, কোনো মাইক্রোবিয়াল অর্গানিজম দিয়েই তো হয়েছে, এমনি এমনি তো কোনো দিন আলসার হতে পারে না। তো অ্যাব্রেশন আর আলসারের বেসিক ডিফারেন্সটাই হচ্ছে এটা, ওখানে পলিমরফো নিউক্লিয়ার লিউকোসাইট আমি দেখতে পাবো আলসারে। আরেকটা কি, অ্যাব্রেশন হচ্ছে জাস্ট এপিথিলিয়ামকে, আলসার আরো ভেতর অবধি যাবে, অলমোস্ট স্ট্রোমা হয়ে এন্ডোথিলিয়াম অবধি চলে যেতে পারে। এক্সামিনার একটা কোশ্চেন করে অ্যাব্রেশন, আলসার আর ওপেসিটির মধ্যে কি ডিফারেন্স। অ্যাব্রেশন আলসার বললাম, ওপেসিটি কি? লস অফ ট্রান্সপারেন্সি অফ কর্নিয়া, এই একটাই কথা বলতে হবে, ঠিক আছে? আর কিছু বলার দরকার নেই। যদি কর্নিয়ার কোনো কারণে ইন এনি হাউ, যে কর্নিয়ার যদি ওপেসিটি ডিসকাস করে, মানে কি কারণে হচ্ছে, যে যদি কর্নিয়ার ট্রান্সপারেন্সি চলে যায়, দেন কর্নিয়া বিকাম ওপেক, এটাই তো, এর বাইরে তো আর কিছু নেই, ঠিক আছে? এগুলো হচ্ছে বেসিক টার্ম। এরপর হচ্ছে কর্নিয়া থেকে কি কি ডিজিজ পড়তে হবে, নেক্সট ক্লাসে আমরা সব ডিজিজগুলো ডিসকাস করব। ফার্স্ট হচ্ছে কর্নিয়াল আলসার, ঠিক আছে? কর্নিয়াল আলসারের এভরি পয়েন্ট পড়তে হবে। কর্নিয়াল ব্যাকটেরিয়াল আলসার কি, ফাঙ্গাল আলসার কি, তার ডিটেলস ট্রিটমেন্ট সেরকম হলে নোট করে নিবি, ঠিক আছে? আর তারপরে কি পড়তে হবে? কর্নিয়াল ওপেসিটি পড়তে হবে, ঠিক আছে? ওপেসিটির পর কর্নিয়াল অ্যাব্রেশন পড়তে হবে। আর আর কি পড়বি? আরেকটা হচ্ছে কেরাটোকোনাস, ঠিক আছে? কেরাটোকোনাসটা মিস করলে হবে না, ঠিক আছে? এইগুলো মেনলি পড়লেই কর্নিয়া অলমোস্ট আমরা এভরি টপিকই কভার করাবো। এরপর যদি তোর পড়তে ইচ্ছে হয়, যেগুলো এমসিকিউতে তোদের হয়তো আসবে, আন্ডার গ্র্যাজুয়েটে লং কোশ্চেন বা শর্ট নোট জেনারেলি দেয় না, কিন্তু যখন ফার্দার তোরা নিট পিজি দিতে যাবি, সেখানে খুব একটা ভাইটাল কোশ্চেন আছে, যেটা এখন তোরা হয়তো অ্যাভয়েড করে যেতে পারিস, কিন্তু এখন যা কোশ্চেন আছে হয়তো এসেও গেল, এখন অবধি খুব একটা আসেনি, ঠিক আছে? সেটা হচ্ছে কর্নিয়াল ডিস্ট্রফি অ্যান্ড কর্নিয়াল ডিজেনারেশন। এটা একটা খুব বড় টপিক, ঠিক আছে? এখান থেকে প্রচুর কোশ্চেন জিজ্ঞেস করে নিট পিজিতে।